এবার হাওড়া থেকে চলে যাওয়া যাক বহরমপুরে। বহরমপুরে খাগড়ার নতুন বাজারে সেনবাড়ির আদি পুজো। প্রাচীন শতাব্দীর অর্থাৎ শতাব্দী প্রাচীন এই বারের পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কাহিনী। এখানকার পুজোর ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা, সাবেকিয়ানা মিলেমিশে একাকার। চলুন। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরেই বাঙালির দুর্গা উৎসব। এরই মাঝে আমরা চলে এসেছি বহরমপুরের খাগড়ার সেনবাড়িতে। সেখানে আমরা যাব কীরকমভাবে সেই পুজোর প্রস্তুতি চলছে, কতটা সাবেকিয়ানা জড়িয়ে রয়েছে সেনবাড়ির এই দুর্গাপুজোয়, সবটাই খোঁজ নেব আমরা। বর্গী আক্রমণে জর্জরিত হয়ে সেন বংশের কোনো এক বংশধর তিনি চক ইসলামপুর থেকে চলে আসেন বহরমপুরে, এবং বহরমপুর পুরসভার এই যে খাগড়া যে সেনবাড়ি, সেখানেই এই সেনবাড়ির কিন্তু সেখানে প্রতিষ্ঠা হয়, এবং তারপরেই প্রায় 1896 খ্রিস্টাব্দ থেকেই এই সেনবাড়িতেই শুরু হয় দুর্গাপুজো। বাবু রাধাকৃষ্ণ সেনের হাত ধরেই সেনবাড়িতে সূচনা হয় দুর্গাপুজোর। পারিবারিক ঐতিহ্য মেনে সোজা রথের দিন কাঠামোয় গঙ্গামাটির প্রলেপ দিয়ে প্রতিমা তৈরি শুরু হয়। তবে ভাদ্র মাসে বন্ধ থাকে এই কাজ। এই মুহূর্তে শহর বহরমপুরে একমাত্র জমিদার বাড়ির পুজো হচ্ছে বহরমপুর সেনবাড়ির দুর্গাপুজো। এখানে সবুজ বর্ণের মহিষাসুর রয়েছে, কিন্তু মহিষ অনুপস্থিত। সেনবাড়ির প্রতিমায় রয়েছে আরও বৈশিষ্ট্য। দ্বিতীয় ডান হাতের পরিবর্তে শেষ হাতে মহিষাসুরকে ত্রিশূল দিয়ে বধ করেন মা। এক চালার দেবী কাঠামো, মানে দেবী মূর্তি, টানা চোখের মা, সবুজ অসুর, সিংহ থাকে আপনার হলুদ রঙের। সাত রকমের ফল, বেলপাতা ও শোলার কদম ফুল দিয়ে তৈরি রচনা সেনবাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য। সন্ধি পুজোয় 108টি পদ্ম, 108টি ঘিয়ের প্রদীপ এবং 108টি বেলপাতা দেবীকে নিবেদন করা হয়। এখানে পুজো হয় বৈষ্ণব মতে। নবমীতে বলি দেওয়া হয় আখ এবং চাল কুমড়ো। অব্রাহ্মণ পরিবার, তাই অন্নভোগ দেওয়া হয় না দেবীকে। পুজোর যে রীতিনীতি, সেগুলো নিয়ম কানুন প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করার জন্য বা তাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের সবসময় সজাগ দৃষ্টি থাকে। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই এই ঢাকের কাঠিতে কার্যত সেনবাড়ি কিন্তু মাতোয়ারা হয়ে উঠবে। বাইরে থেকেও প্রচুর লোকজনের আগমন হবে এই খাগড়া সেনবাড়িতে। সব মিলিয়ে এই মুহূর্তে সেনবাড়িতে উৎসবের ছবি এবং দুর্গাপুজোর প্রস্তুতি কার্যত শেষ মুহূর্তে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু যাওয়া যাক কোচবিহারের দিকে। কোচবিহারে বড় দেবীর পুজো। এখানকার পুজো কোচবিহারের ঐতিহ্য, স্থানীয় বাসিন্দাদের কাছে একটা আবেগ। মহারাজা বিশ্ব সিংহের হাত ধরে শুরু হয় বড় দেবীর পুজো। আজও প্রাচীন রীতিনীতি মেনে চলে দেবীর আরাধনা। ময়না কাঠের পুজো দিয়ে রাধা অষ্টমীর দিন দেবী মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে, এবং এখন দেবী মূর্তির কাজ সম্পন্ন। মহালয়ার দিন থেকে শুরু হয়েছে পুজো। কথিত আছে 1510 সালে কোচবিহারের মহারাজা বিশ্ব সিংহ 3 ভাইকে নিয়ে অসমের চিকনা নামক গভীর বনে ময়না কাঠের ডালকে দেবী দুর্গা রূপে কল্পনা করে পুজো করেছিলেন।
দেবীর আশীর্বাদে আধিপত্য বিস্তার হয় বিশ্বসিংহের। আজও ময়না গাছের ডাল রাধাষ্টমীর পুণ্যতিথিতে পুজো করে দেবী প্রতিমার শক্তি গৌজ তৈরি করা হয়। জন্মাষ্টমীর সময় মায়ের গৃহপ্রবেশ হয়। গৃহপ্রবেশের পর মায়ের আবার রাধা অষ্টমীতে ময়না কাঠ সেই মাকে পালকি করে দেবী বাড়িতে নিয়ে আসা হয়, এখানে স্থাপন করা হয়। আবার পরের কৃষ্ণ অষ্টমীতে মায়ের গৃহ পূজা হয়। তারপর প্রতিপদ থেকে মায়ের ঘট বসিয়ে পূজা শুরু হয়। এই দেবীর রূপ কিন্তু একটি আলাদা। এই দেবী রক্তবর্ণ, তার দুপাশে রয়েছে দুটি বাঘ, পাশাপাশি রয়েছে অসুরের রং সবুজ। অষ্টমী রাতে বড় দেবীর আরাধনায় হয় গুপ্ত পুজো। আগে এই সময় নরবলি হতো বলে শোনা যায়। এই পুজোতে নররক্ত এবং মোষ বলি, পাঠা বলি, পায়রা এবং হাঁস, এই সমস্ত বলি প্রথাগুলো যেরকম ভাবে চলে এসছে এখনো সেগুলো চলছে। দেবীর দুই পাশে থাকেন তার দুই সখী জয়া আর বিজয়া। রাজ আমলের অলংকার দিয়ে সাজানো হয় বড় দেবীকে। এরই সঙ্গে রাজ আমলের পুঁথি পাঠ করা হয় পুজোয়। রাজ আমলের এই পুজোর সমস্ত রকম ঐতিহ্য মেনে আজও পূজিত হচ্ছে কোচবিহারের বড় দেবী। সাধারণ মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত এবং আসাম থেকে প্রচুর মানুষ, প্রচুর পুণ্যার্থী আজও এই মূর্তি দর্শন করতে আসেন। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা। রাজত্ব নেই, কিন্তু আজও ধুমধাম করে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ পরিবারে হয় উমার আরাধনা। পুজোয় মাকে 5 দিনই দেওয়া হয় আমিষ ভোগ। দেওয়া হয় রাজবাড়ির প্রথা অনুযায়ী নিরঞ্জনের আগে শূন্যে ছোড়া হয় 3 রাউন্ড গুলি। আজ থেকে 515 বছর আগে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজপরিবারে শুরু হয় দুর্গাপুজো। রাজবাড়ির সোনার দুর্গা প্রতিমাটি নিত্য পুজো হলেও প্রতিপদ থেকে কালী মন্দিরে পুজো হয় মৃন্ময়ী দুর্গার। এখানে কিন্তু মায়ের সাথে লক্ষ্মী সরস্বতীর পাশাপাশি কিন্তু জয়া বিজয়াও থাকে। যে মা দুর্গার গায়ের রংটি কিন্তু তপ্ত কাঞ্চনবর্ণ এবং এখানে মায়ের হাতে যে সমস্ত অলঙ্কারগুলো থাকে সেগুলো কিন্তু সমস্তটাই রূপোর এবং সেগুলো প্রাচীন। জন্মাষ্টমীর পরে নন্দোৎসবের দিন এখানে কাদা খেলা হয়, যাকে স্থানীয় ভাষায় বলা হয় কাদো খেলা। এরপর সেখান থেকে মাটি নিয়েই কাঠামোয় দেয়া হয় মাটির প্রলেপ। শুরু হয় মূর্তি করা। কালিকা পুরাণ মতে উমার আরাধনা করেন রাজ পরিবারের সদস্যরা। আমাদের ষষ্ঠীতে অধিবাস মায়ের বোধন, এবার পঞ্চমীতে বোধন, তারপর সপ্তমীতে মায়ের বরণ, প্রাণ প্রতিষ্ঠা। চাঁদোয়াটা রয়েছে দুর্গা মন্দিরের উপরে। এই চাঁদোয়াটা কিন্তু আসে সুদূর বাংলাদেশ থেকে এবং এই রাজপরিবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু এই যে পুজোর 4টা দিন কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকে না। বৈকুণ্ঠপুর রাজ পরিবারের পুজোয় 5 দিনই আমিষ ভোগ দেওয়া হয় মাকে। ভোগে থাকে রুই, কাতলা, বোয়াল, শোল মাছ। বলি প্রথাতেও রয়েছে বিশেষত্ব। আমাদের এখানে যেটা বিশেষ হচ্ছে অর্ধরাত্রি পুজো। সেই অর্ধরাত্রি পুজো অষ্টমীর দিন রাতে হবে। সেই পুজো হচ্ছে রাজপরিবারের লোক এবং পুরোহিত ছাড়া কেউ থাকতে পারে না। আমরা পূর্বপুরুষদের কাছে গল্প শুনেছি আগে নরবলি হতো, এখন চালের গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি করে সেটাকে কুশ দিয়ে বলি দেওয়া হয় এবং আমাদের এখানে প্রত্যেক দিন মাকে আমিষ ভোগ দেওয়া হয়। এরই সঙ্গে রয়েছে পায়রা ও পাঁঠা বলি। দশমীতে মাকে পান্তা ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচু ও শাপলা শাক বানিয়ে ভোগ খাইয়ে মাকে বিদায় জানানো হয়। এরপর বিসর্জন দিতে মাকে রথে করে নিয়ে যাওয়া হয় পুকুরে। জলপাইগুড়ি থেকে সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।